মানে নতুন যে একটা প্রপঞ্চ তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনি দেখেন বাংলাদেশে আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বলছিলেন যে আমাদের রাস্তায় যে বিশাল লাইন, পেট্রোলের জন্য বাইকারদের লাইন। অবাক কাণ্ড, বাংলাদেশ কিন্তু পেট্রোল আমদানি করে না, বাংলাদেশ 100% পেট্রোল প্রডিউস করে। তো কাজেই আমার এখানে পেট্রোলের লাইন কেন থাকবে? আপনি বলেন কি কারণে পেট্রোলের লাইন থাকবে? আমি তো আমার পেট্রোল প্রডিউস করি। আপনি গত 2-3 বছরের ইতিহাস দেখেন, আমরা পেট্রোল আমদানি করি নাই। আমরা আমাদের অকটেন 50% অকটেন, 50 থেকে 60% অকটেন আমরা উৎপাদন করি। 50 থেকে 40% আমরা বেশি আমদানি করি ডিজেল, আমরা আমদানি করি কেরোসিন এবং অন্যান্য গ্যাস। তো সেই জায়গাতে আমার পেট্রোলের জন্য বাইকাররা এত লম্বা লাইন দেবে কেন? এটার পিছনে দুইটা জিনিস আছে। আপনি দেখেন যে ভোক্তা অধিকার আদালত আপনার প্রায় 1.5 লক্ষ লিটার মানে পেট্রোল বিভিন্ন জায়গায় তারা জব্দ করেছে। হ্যাঁ, এবং এই যে দেখেন যারা মানে পেট্রোলের জন্য, পেট্রোল নিয়ে গাড়ি চালাতে তো বাইকারদের, গাড়ি চালিয়ে তারা যে টাকা ইনকাম করতো, তারা এখন যদি মানে 600-700 টাকার অর্থাৎ 5-6 লিটার পেট্রোল নিতে পারে, ওই পেট্রোল নিয়ে তারা বাইরে বিক্রি করলে 250 টাকায় বিক্রি করলে ওই সারাদিন বাইক চালিয়ে যে টাকা ইনকাম করে তারা কিন্তু ওই টাকাটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এর সাথে রাজনীতি জড়িত কিনা, এর সাথে সাবোটাজ জড়িত কিনা, নতুন সরকারের একটা সাবোটাজ জড়িত কিনা। বিএনপির সমস্যাটা হলো যে বিএনপি তার কথাগুলোকে তারা বলতে পারছে না। তার মিডিয়ার এই নিয়ন্ত্রণ, মিডিয়া প্ল্যানিং, মিডিয়া ডমিনেশন এটা খুবই দুর্বল। ফলে এক ধরনের নেগেটিভ যে পারসেপশন গুলো তৈরি হচ্ছে, বিএনপি এটা বলতে পারছে না। বিএনপি বারবার বলছে যে আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব উইথ নোট অফ ডিসেন্ট, আজও বলেছে। কিন্তু বিএনপি কে দাঁড় করানো হচ্ছে যে তুমি জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আজকে দেখেন বিএনপি জুলাই যোদ্ধাদেরকে পার্লামেন্টে সব গ্যালারিতে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে গেছে। কাজে যারা কারা জুলাইকে নিয়ে ব্যবসা করছে আর কারা জুলাই যোদ্ধাদেরকে ওন করছে এটা পরিষ্কার। তো সেই জায়গা থেকে আপনি দেখেন আজকে মানে বিএনপি বলছে যে আমি তো এই জুলাই সনদে আমি নিজে স্বাক্ষর করেছি। এবং এই যে সংবিধান সংস্কার পরিষদ, আপনি দেখেন বিএনপির মানে 31 দফার প্রথম দফাতে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা আছে, এবং যেটা তার নির্বাচনী ইশতেহারের প্রথম কথা। তো সেইটা কেন সে সংবিধান সংস্কার পরিষদের বিরোধিতা করবে? সে বলেছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদটা করা হয়েছে সেটা সাংবিধানিকভাবে রাইট না। আমরা যেহেতু এখন পার্লামেন্ট গঠিত হয়েছে, এই পার্লামেন্টের সদস্যদের নিয়ে আমরা সংবিধান সংস্কার পরিষদের একটা করি সাংবিধানিক কায়দায়। তো ওই আগেরটা তারা ওন করছে না, তারা এখন এইটার প্রক্রিয়ায় করতে চাচ্ছে। সেইটা কিন্তু তারা ওখানে নোট অফ ডিসেন্ট, এবং সেটা ইলিগাল না, কারণ ওই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দেয়া আছে এবং সেখানেই বলা আছে, স্বাক্ষর করাতে বলা আছে যে আপনি জুলাই সনদ পড়ে দেখেন যে যদি কোনো দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করে এবং জনগণ যদি তাদেরকে সেই রায় দেয়, তাহলে তারা ক্ষমতায় গেলে তারা সেটি বাস্তবায়ন করতে হবে। তো এটা তো জুলাই সনদেরই বাস্তবায়নের কথা। কিন্তু বিএনপি এই কথাটা বলতে পারছে না, এই পারসেপশনটা দাঁড়াতে পারছে না। আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো দেখেন বিএনপি কি করছে, একজন লেফটেন্যান্ট জেনারেলকে আটক করেছে। হ্যাঁ, তাকে সুনির্দিষ্ট মামলায় আটক করা হয়েছে, তার বিরুদ্ধে কিছু দুর্নীতির চার্জ আছে এবং তার বিরুদ্ধে মানব পাচারের চার্জ আছে, এবং এই মামলাগুলো বিএনপি দেয় নাই, অন্তর্বর্তী সরকার দিয়ে গেছে। সেই চার্জের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, যিনি এক্স ডিজি ডিজিএফআই ছিলেন। এবং ওই সময় যেহেতু আয়নাঘর হয়েছে, ওই সময় যেহেতু গুম হয়েছে, ওই সময় পিলখানা হয়েছে, ওই সময় স্বপ্ন চত্বর হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই তার তদন্তে কিন্তু এই প্রশ্নগুলো আসবে, যেহেতু এই মামলাগুলো আইসিটিতে অলরেডি চলমান। মিডিয়া বলছে কি 111 এর কুশীল বাটক। আরে ভাই, এতো তাকে তো আটক করা হয়েছে সুনির্দিষ্ট মামলায়, এখানে টার্গেটে আরো এত মানে মানে এটা কি বলে যে 100-150 111 এর কুশীলব, এইগুলো মিডিয়াতে আসছে। তো এটাতে দ্বারা পারসেপশন কি দাঁড় করানো হচ্ছে? আমি আপনাকে বলছি, প্রশ্নটা হলো যে তারেক রহমান ক্ষমতা নেয়ার আগে এবং ক্ষমতা নেয়ার পরে তিনি বলেছেন যে আমি প্রতিহিংসা পরায়ণ হব না, অতীতে আমার সাথে যা হয়েছে তার আমি প্রতিশোধ নেব না। এটা তারেক রহমানের অন রেকর্ড বক্তব্য রয়েছে। তারপরেও এটা যখন আটক হয়েছে, আপনি যখন এই পারসেপশনটা দাঁড় করান, তার মানে আপনি তারেক রহমানকে ডিফেম করছেন, তারকে একটা অন্য
ইয়েতে দাঁড় করাচ্ছেন, পারসেপশনে দাঁড় করাচ্ছেন যে তারেক রহমান প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন। এবং আপনি জানেন 111 একটা খুব বড় ব্যাপার, তার সাথে অসংখ্য শক্তি জড়িত, অসংখ্য লোক জড়িত, দেশি বিদেশি অনেক কিছু জড়িত। একটা নতুন সরকার মাত্র ক্ষমতায় এসছে, যে সরকার মানে এই যে ফেসিবাদের সবকিছু তার নানা জায়গায় রয়ে গেছে, এই 111 অনেক কুশীলব নানা জায়গায় রয়ে গেছে। আপনি এখন একজন ধরার পরে যখন এই ধরনের ন্যারেটিভ দাঁড় করাবেন, এই সরকারের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়, তাই না? এই যে মানে বিষয়টা, এই জায়গাটাতে কিন্তু বিএনপির দুর্বলতা আছে। সেই দুর্বলতার কারণেই যদি এবং আপনি জানেন যে এই যে ইয়েতে মানে অনেকগুলো পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প গুলো এই 15 বছরে অনেকগুলো দেয়া হয়েছে। এই পেট্রোল পাম্পের মালিক কারা, কারা আটক, সেগুলো ধরা হয়েছে, কিন্তু ওইগুলো বিএনপি মিডিয়ায় সামনে আনতে পারছে না, কারণ দে ডু নট নো হাউ টু ইউটিলাইজ মিডিয়া, হ্যাঁ, হাউ টু ম্যানিপুলেট মিডিয়া তারা জানে না। এটা হাসিনা করতো, আপনি হাসিনা না, মানে শেখ হাসিনা করতো। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, শেখ হাসিনা, হ্যাঁ হ্যাঁ, লন্ডনের হাসিনা না, ইন্ডিয়ার হাসিনা, দুইজনে এক্সাইল। তো যাই হোক, তো এখন আমি কথাটা শেষ করি এভাবে, আপনি তো ফিরে আসতেছেন বাট উনি ফেরত আসবে না। তো আমি কথাটা শেষ করি এভাবে যে এই যুদ্ধটা কিন্তু অনেক কিছু ঘটাবে সারা বিশ্বে, যেটা আমি আগের বারে বলেছিলাম। এই যুদ্ধ যদি আরো 1 মাস থাকে, ইরানের রেজিম পরিবর্তন হবে না, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু আপনি দেখেন অলরেডি বাহরাইনে কিন্তু মিছিল হচ্ছে, হ্যাঁ, ইসরায়েলে প্রতিদিন মিছিল হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে, এবং গত 2-3 দিনে কিন্তু আমরা নেতানিয়াহুকে কিন্তু আমরা ইয়েতে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, মানে মিডিয়ায় দেখতে পাচ্ছি না, ক্যামেরায় দেখতে পাচ্ছি না। আপনি খেয়াল করে দেখেন, স্পেশালি আজ থেকে 3 দিন আগে তার কম্পাউন্ডে কিন্তু ব্যাপকভাবে ফাতাহ, যে ওদের হাইপারসনিক মিসাইল আছে, সেই মিসাইল দিয়ে হামলা করা হয়েছিল। তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। লাস্ট আমি একটা পয়েন্ট বলে শেষ করি। দেখেন এই যে মানে এখানে তো সামরিক একজন কর্মকর্তা আছেন, তিনি বললেন, তারা ভালো বলতে পারবেন, আমি জাস্ট একজন সাংবাদিক হিসাবে, যেহেতু আমি চিটাগাং হিল ট্যাক্স নিয়ে কাজ করি, এটার সাথে আমার কিছুটা টাচ আছে। যুদ্ধ কৌশল, যুদ্ধ ধারণার পরিবর্তন হয়ে যাবে একটা সময়। বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে মেধাবী মানে অফিসাররা বা সৈনিকরা আপনার আর্টিলারিতে যায়, কিন্তু আপনি দেখেন এই যে দুইটা মানে যুদ্ধ হলো রিসেন্টলি, ইরানের সাথে 2বার যুদ্ধ হলো এবং ভারত সাথে পাকিস্তানের যুদ্ধ হলো, কোনো মানে কোনো ইনফ্যান্ট্রি অফিসার একটা পা সরে নাই, কিন্তু বিরাট বিরাট যুদ্ধ হয়ে গেছে, অনেক ইয়ে পড়ে গেছে, অনেক কিছু হয়েছে। অর্থাৎ এই যে আধুনিক যে যুদ্ধ বা হাইব্রিড যে যুদ্ধের কথা বলছি, সেই হাইব্রিড যুদ্ধেও কিন্তু আরো একটা নতুন মাত্রা ইরান এখানে নিয়ে এসছে। এই যে হাইব্রিড যুদ্ধের যে স্টিল টেকনোলজির কথা বলা হতো, আপনি দেখেন ইরান কিন্তু সেই স্টিল টেকনোলজির মিথটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, এখন কিন্তু এই আপনার যে ইরানি যে মানে যে ইনফ্রারেড যে টেকনোলজি দিয়ে সে কিন্তু স্টিল ইয়েতে মানে এমন ভাবে ধ্বংস করেছে যে আপনার 5th জেনারেশন বা 6th জেনারেশনের যে যুদ্ধ বিমানের জন্য আমেরিকা, চায়না, রাশিয়া, ব্রিটেন, মানে ইউরোপ এবং টার্কি, তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার এই 5th জেনারেশন অর্থাৎ স্টিল বিমানের পিছনে ব্যয় করছে, এটা কিন্তু ভয়াবহ রকম ভাবে মার খাবে। হ্যাঁ, এটা ভয়াবহ রকম ভাবে মার খাবে। এবং এই যে ড্রোন এবং এই ড্রোনের ভূমিকা, এই সবকিছু মিলে আমাদের বাংলাদেশের যে নিরাপত্তা ধারণা, এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে আমাদের বাংলাদেশের নিরাপত্তা ধারণায় কিন্তু আজকে পরিবর্তন আনতে হবে। আমরা 3-4 দিন আগে দেখলাম সেন্ট মার্টিনের আকাশে আপনার একটি ড্রোন এসে অনেকক্ষণ মানে ঘোরাফেরা করে চলে গেছে, আমরা কিন্তু কিছুই করি নাই। আমাদের এখানে কিন্তু নানা ধরনের নিরাপত্তা বাহিনী আছে সেন্ট মার্টিন আইল্যান্ডে, হ্যাঁ, এবং আমরা তাহলে এই যে আমার আকাশের উপরে এই ড্রোন এসে বসে থাকবে, ঘোরাফেরা করবে, আমার ম্যাপিং দেখবে, আমার অবস্থান দেখবে, আমরা একটা গুলিও ছুড়বো না, এই জায়গাটা কিন্তু আমার জন্য খুব কঠিন। আমার জেলেদেরকে ধরে নিয়ে যাবে, আমার টুরিস্ট ইয়েতে শিপে গুলি করবে, আর আমি এইগুলো শুধু আমি যা বানিয়েছি সেগুলো শুধু খেলনার জন্য, এটা তো হতে পারে না। এই জায়গা থেকে আমাদেরকে এখন ভাবতে হবে, এই যে আমাদের যারা রিটায়ার্ড আর্মি অফিসাররা আছেন, হ্যাঁ, ওনারা কথা বলবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অত্যন্ত ঝুঁকির মুখে। আমাদের বিমান বাহিনীর মানে মোটো
হলো বাংলার আকাশ রাখিব মুক্ত, শেখ হাসিনা এটা বিদেশিদের জন্য মুক্ত করে রেখে গেছে। হ্যাঁ, এটা পুরোপুরি মুক্ত এখন বিদেশিদের জন্য। সেই জায়গায় আমরা শেখ হাসিনা 15 বছরে কোনো যুদ্ধ বিমান কিনতে পারে নাই। ইউনুস গত 1.5 বছরে এই চায়না থেকে এই কিনছি, পাকিস্তান থেকে এই কিনছি, অমুক জায়গা থেকে, ইউরোপ থেকে এই কিনছি, কোনো কিছুই কিনতে পারে নাই। হ্যাঁ, কিছু কেনা হয় নাই। আমাদের এখন কেউ দিতেও চায় কিনা সন্দেহ, বা দিলেও আমরা কেউ নিতে পারবো কিনা, যে হেজিমনির মধ্যে আমরা ঢুকে গেছি, এটা খুব সন্দেহজনক। বাট রাষ্ট্রের নিরাপত্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ রাষ্ট্র থেকে রক্ষা করতে হলে আমাদেরকে কিন্তু দেশপ্রেমিক, মানে সরকার এখন ক্ষমতায়, তার সাথে দেশপ্রেমিক জনগণের সমর্থন দরকার, এবং সততা দরকার, সরকারের সততা দরকার, এবং দেশপ্রেমের প্রমাণ দেওয়া দরকার। তাহলে হয়তো এই বাংলাদেশ রক্ষা পাবে। না হলে কিন্তু সামনের দিনগুলোতে আমরা যদি ওই আমাদের মানুষের, আমি লাস্ট সরি আপা একটা মিনিট সময় নিয়ে আমি শেষ করবো। আমাদের জনগণের টেন্ডেন্সি কি, যে রোজা আসছে, আমাদের ব্যবসায়ীরা আপনার জাহাজের পণ্য খালাস করে না, ডিপ জাহাজে গভীর সমুদ্র বন্দরে রেখে যায়, রোজা শুরু হলে তারপরে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, রোজা বাজেটে দ্রব্যমূল্যের দাম বাড়বে, এই চিন্তা করে আমরা স্টক করা শুরু করে দিই। এবারের যে মানে তেলের সংকট, এত এত দ্রুত এই সংকটটা হওয়ার কথা ছিল না। এই যে মজুদদার, কালোবাজারি, এসব কারণে হয়েছে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আমরা যদি সততা এবং দেশপ্রেম ইরানিদের মতো দেখাতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আগামী দিনে খুব খারাপ আছে। আমরা চাই না সেই জায়গায় যাক। আমরা আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদ, আমাদের সাধারণ জনগণ, দেশবাসী, মিডিয়া, সবাই দেশপ্রেম এবং সততা দেখিয়ে এই আসন্ন বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা এতক্ষণ আমার বক্তব্য শুনছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।